Hello friends, welcome to my channel MASTI PATHSHALA where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ পেডাগজি ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে মক টেস্ট নাম্বার 7 তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। এই মক টেস্টগুলো সিটেট এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্টের টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মক টেস্টে সিলেবাসটাকে যতটা সম্ভব কভার করার চেষ্টা করা হয়েছে এবং এর আগে সিলেবাস কভার করে থিওরি এবং প্রিভিয়াস ইয়ার্সের এমসিকিউ নিয়ে সেপারেট ভিডিও তৈরি করা হয়েছে এবং সেটা অবশ্যই সিলেবাসের প্রত্যেকটি টপিক কভার করে। আমি আশা করব তোমরা সেই ভিডিওগুলো দেখেছো থিওরি এবং প্রিভিয়াস ইয়ার্সের এমসিকিউ এর জন্য। এছাড়াও সিটেটের পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন অর্থাৎ 2011 থেকে 2021 পর্যন্ত প্রত্যেক বছরের পরীক্ষার পেপার 1 পেপার 2 সলভ করে সেপারেট ভিডিও তৈরি করা হয়েছে। সেই প্রত্যেকটি ভিডিও তোমাদের সিটেট এবং টেট পরীক্ষার প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই মক টেস্টের সিরিজটাও তোমাদের অবশ্যই হেল্প করবে তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে আর জোরদার করতে। তোমাদের পরীক্ষাতে সিলেবাসে কোথায় কি তোমাদের খামতি আছে প্রিপারেশনে, কোথায় তোমাদের আরও ভালো করে পড়তে হবে, কোন কোন কনসেপ্টগুলো আরও ভালো করে তোমাদের জানতে হবে, সেই বিষয়গুলো কিন্তু এই মক টেস্টের মাধ্যমে তোমরা নিজেরাই ইভ্যালুয়েট করতে পারবে। মক টেস্টে 30টা কোয়েশ্চেন আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আউট অফ 30 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, এডুকেটর্স ইউজ ইউটিউব টু টিচ ভিজুয়াল লার্নার্স উইথ ভিডিওস, podcasts for auditory learners and interactive games for tactile learners in a language class. Here multimedia caters to individual কোন জিনিসটা বলা হচ্ছে ইউটিউব দেখানো হয় যারা ভিজুয়াল লার্নার, যারা চোখে দেখে শিখতে পারে, কোনো জিনিস দেখে শিখতে পারে তাদেরকে ইউটিউব দেখানো হয়। যারা কানে শুনে শিখতে পারে তাদেরকে পডকাস্ট শোনানো হয়। যারা ট্যাকটাইল লার্নার্স, ছুঁয়ে কোনো কিছু টাচ করে তারা শিখতে পারে তাদের জন্য ইন্টারঅ্যাক্টিভ গেমস রয়েছে। তাহলে এই যে মাল্টিমিডিয়া, আমরা কখনো ইউটিউব ইউজ করছি, কখনো পডকাস্ট, কখনো ইন্টারঅ্যাক্টিভ গেমস, এগুলো আসলে প্রত্যেকটি ছাত্রের কোন জিনিসটাকে হেল্প করছে? অপশন এ লিঙ্গুইস্টিক ডিফারেন্স, অপশন বি লার্নিং স্টাইলস, অপশন সি অথেন্টিক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অপশন ডি লার্নিং ডিসএবিলিটিস। সঠিক উত্তর হবে অপশন ডি লার্নিং ডিসএবিলিটিস, অর্থাৎ শেখার ক্ষেত্রে, শিখনের ক্ষেত্রে যে যে ডিসএবিলিটিগুলো রয়েছে, অক্ষমতাগুলো রয়েছে, সেগুলোকেই পূরণ করার জন্য এই মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয়। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 2, a common developmental reading disorder is, reading disorder পড়তে গিয়ে যে ডিসঅর্ডার হয়, পড়তে গিয়ে যে ডিসএবিলিটি, এটাকে কি বলা হয়? অপশন এ ইম্পেয়ারমেন্ট, অপশন বি ডিসলেক্সিয়া, অপশন সি অ্যাফাসিয়া, অপশন ডি অটিজম। দেখো অটিজম হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, আই কন্ট্যাক্ট এগুলো করতে পারে না, সেখানে একটা প্রবলেম হয়। অ্যাফাসিয়া সেটা হচ্ছে কোনো স্পিচ প্রোডাকশনের ক্ষেত্রে প্রবলেম হয়, ভাষার ক্ষেত্রে প্রবলেম হয়। সঠিক উত্তর হবে অপশন বি ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া হচ্ছে যখন তুমি রিডিং পড়তে গিয়ে প্রবলেম ফেস করো, যেরকম বিটাকে ডি বলা হয়, 9কে 6 বলা হয়, ঠিক আছে, ডাব্লিউকে এম বলা হয়, ঠিক আছে, এইগুলোকে আমরা বলে থাকি ডিসলেক্সিয়া। সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 3, স্মলেস্ট ইউনিট অফ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ ইজ, একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে অর্থের যে ছোট্ট ইউনিট তাকে কি বলা হয়? সিনট্যাক্স, মরফিম, ফোনিম, প্র্যাগম্যাটিক্স। সিনট্যাক্স মানে যে স্ট্রাকচার, ভাষার যে গঠন, স্ট্রাকচার, সেন্টেন্স কনস্ট্রাকশন, তাকে সিনট্যাক্স বলে। সঠিক উত্তর হবে না। ফোনিম হচ্ছে কোনো ভাষার যে শব্দ, সেই শব্দের যে স্মলেস্ট ইউনিট, কিভাবে উচ্চারিত হচ্ছে তার স্মলেস্ট ইউনিটকে বলে ফোনিম, কারণ ফোন মানে হচ্ছে সাউন্ড। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি মরফিম। মরফিম বা মরফোলজি অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজে কিভাবে সৃষ্টি হচ্ছে শব্দ এবং তার অর্থ কি, তার মিনিংটা কি, এটাই হচ্ছে মরফিম। এবং তার যে স্মলেস্ট ইউনিট, একটা ভাষার যে অর্থ, সেই অর্থের যে স্মলেস্ট ইউনিট তাকে বলছে মরফিম। সঠিক উত্তর হবে অপশন বি। এই যে প্র্যাগম্যাটিক্স রয়েছে, প্র্যাগম্যাটিক্স হচ্ছে অ্যাকচুয়ালি যখন তুমি কোনো একটা কালচারাল সেটআপের মধ্যে, একটা কালচারাল সেটআপের মধ্যে তুমি যে কথাগুলো বলছো বা তুমি যে ইন্টারাকশনটা করছো, সেটাকে বলা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি মরফিম। কোয়েশ্চন নাম্বার 4, দি সেন্টেন্স
ম্যাডাম ড্রাইভস আ বাইসাইকেল ইজ, ম্যাডাম একটা বাইসাইকেল চালায়, এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কি কারেক্ট সিনট্যাকটিক্যালি বাট সেমান্টিক্যালি ইনকারেক্ট, কারেক্ট সেমান্টিক্যালি বাট সিনট্যাকটিক্যালি ইনকারেক্ট, semantically as well as syntactically correct, semantically as well as syntactically incorrect। দেখো যে ম্যাডাম ড্রাইভস আ বাইসাইকেল, এখানে কিন্তু গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, গ্রামারে ভুল নেই মানে কি সিনট্যাকটিক্যালি কোনো ভুল নেই, গ্রামারে ভুল নেই মানে সিনট্যাক্ট সেন্টেন্সের যে কনস্ট্রাকশন সেখানে কোথাও কোনো ভুল নেই, টেন্স ঠিকঠাক মেনটেন করা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ভার্বের সাথে এস বা ইয়েস বসেছে, কোথাও কোনো ভুল নেই, সিনট্যাকটিক্যালি কারেক্ট। কিন্তু সেম্যান্টিক্যালি ভুল, সেম্যান্টিক্যালি মানে মিনিং এর দিক থেকে, যখন তুমি বাইসাইকেল চালাচ্ছ তখন কিন্তু আমরা ড্রাইভস কথাটা বলি না, যখন চার চাকা চালানো হয় তখন ড্রাইভ বলা হয়, বাইসাইকেলের ক্ষেত্রে রাইডস হবে, বাইসাইকেলের ক্ষেত্রে রাইডস হবে, ঠিক আছে, তখন ড্রাইভস হবে না, তাই এটা কিন্তু সেম্যান্টিক্যালি ইনকারেক্ট বাট সিনট্যাকটিক্যালি বা কনস্ট্রাকশনের দিক থেকে রাইট। সো সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 5, হোয়াট ডাজ ফর্মুলাইক ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ, ফর্মুলাইক ল্যাঙ্গুয়েজটা কি কি নিয়ে তৈরি, সিম্পল গ্রিটিংস, রুটিনস, বোথ এ অ্যান্ড বি, নাইদার এ নর বি। এই যে ফর্মুলাইক ল্যাঙ্গুয়েজ এটা অ্যাকচুয়ালি চারটে স্টেজ আছে, চারটে স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রি প্রোডাকশন স্টেজ, প্রি প্রোডাকশন স্টেজ, এই প্রি প্রোডাকশন স্টেজ হচ্ছে বাচ্চা চুপচাপ থাকে, লার্নার কি করে সাইলেন্ট থাকে, ঠিক আছে, কোনো কথা বলে না। এরপরে হচ্ছে আর্লি প্রোডাকশন, আর্লি প্রোডাকশন স্টেজ, এই আর্লি প্রোডাকশন যে স্টেজটা সেখানে কিন্তু লার্নার যে এই টেলিগ্রাফিক এবং ফর্মুলাইক ল্যাঙ্গুয়েজটা শেখে, যেমন ধরো সে ইয়েস বলতে শেখে, সে নো বলতে শেখে, সে গুড মর্নিং গুড আফটারনুন এগুলো বলতে শেখে, তার মানে সে স্মল সিম্পল যে গ্রিটিংস সম্ভাষণ করা গুড মর্নিং গুড আফটারনুন এগুলো এবং রুটিন যেগুলো এইগুলো সে শিখছে। সো দুটোই সঠিক, সঠিক উত্তর হবে অপশন সি বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ সিম্পল গ্রিটিংসও শেখে রুটিনও শেখে। কোয়েশ্চন নাম্বার 6, the rules for when and how to use language to be an effective communicator in a particular culture is known as, একটা পার্টিকুলার কালচারের মধ্যে কোনো ভাষাকে কখন কিভাবে ব্যবহার করবে এফেক্টিভ ওয়েতে, এই যে বিষয়টা তাকে কি বলে, অপশন এ ফোনেটিক্স, অপশন বি ফিনিক্স, অপশন সি প্র্যাগম্যাটিক্স, অপশন ডি সেম্যান্টিক্স। দেখো সেম্যান্টিক্স মানে হচ্ছে তুমি বলতে পারো অর্থগত, এটা সঠিক উত্তর হবে না। ফিনিক্স হচ্ছে এক ধরনের পাখি, গ্রিক মাইথোলজিক্যাল বার্ড, এটা সঠিক উত্তর হবে না। ফোনেটিক্স হচ্ছে একটা শব্দ উচ্চারণ কিরকম হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে উচ্চারণ সেটাকে বলা হচ্ছে ফোনেটিক্স, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন সি প্র্যাগম্যাটিক্স। প্র্যাগম্যাটিক্স মানে হচ্ছে তুমি একটা পার্টিকুলার কালচারে বিলং করো, সেই কালচারে যখন কোনো শব্দ ব্যবহার করছো কিভাবে ব্যবহার করছো এটা একটা ইফেক্টিভ ওয়েতে যখন করা হয় তখন তাকে বলে প্র্যাগম্যাটিক্স, ঠিক আছে। এবং এটা ধরো মানে তুমি যে শব্দ চুজ করছো বা তুমি যে সোশ্যাল ইন্টারাকশন করছো সেখানে কোথায় কোন শব্দ ব্যবহার করবে, কোন চয়েস অফ ওয়ার্ডস তুমি ইউজ করছো, এইটা নিয়েই কিন্তু প্র্যাগম্যাটিক্স হয়। সো সঠিক উত্তর হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 7, রেডিনেস ফর লার্নিং রেফার্স টু, রেডিনেস ফর লার্নিং অর্থাৎ শেখার জন্য তুমি রেডি আছো, শেখার জন্য তুমি আগ্রহী আছো, রেডি আছো, এটা বলতে কি বোঝায়, জেনারেল অ্যাবিলিটি লেভেল অফ স্টুডেন্টস, প্রেজেন্ট কগনিটিভ লেভেল অফ স্টুডেন্টস ইন দি লার্নিং কন্টিনাম, স্যাটিসফাইং নেচার অফ দি অ্যাক্ট অফ লার্নিং, থর্নডাইকস ল অফ রেডিনেস। অবশ্যই থর্নডাইকের ল অফ রেডিনেসকে বোঝানো হচ্ছে, থর্নডাইকের তিনটে এখানে আমরা দেখতে পাই যে লার্নিংয়ের তিনটে ডিগ্রি রয়েছে, যেরকম তুমি বলতে পারো যে একটা হচ্ছে রেডিনেস, লার্নার যদি রেডি না থাকে তার শেখার যে আগ্রহ না থাকে তাহলে সে শিখতে পারবে না, আর একটা হচ্ছে এক্সারসাইজ এবং এক্সারসাইজের মাধ্যমে সে শিখবে, এবং একটা হচ্ছে এফেক্ট। এটা হচ্ছে থর্নডাইকে যে তিনটে রয়েছে ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্ট। এখানে যেটা বলা হচ্ছে রেডিনেস বলতে কি বোঝানো হয়, রেডিনেস বলতে এটাই বোঝানো হয় যে একটি বাচ্চা বা লার্নার তার যে বর্তমান কগনিটিভ লেভেল রয়েছে, তার নলেজ, তার যে আন্ডারস্ট্যান্ডিং, তার অ্যানালাইজ করার ক্ষমতা, তার ইভ্যালুয়েট করার ক্ষমতা, এই যে বিষয়টা রয়েছে এটাকেই বলা হচ্ছে রেডিনেস, সে কতটা ওই লেসনটা শেখার জন্য রেডি, তার যে লার্নিং প্রসেসটা চলছে সেই প্রসেসের মধ্যে তার কগনিটিভ লেভেলটা কীরকম রয়েছে, সে কতটা শিখতে পারবে, কতটা শেখার জন্য আগ্রহী, সেটাকেই বলা হচ্ছে রেডিনেস ফর লার্নিং। অপশন বি হবে রাইট আনসার। এবং এখানে দেখো একটা বাচ্চা যে
ইনকুইজিটিভনেস, সে কতটা শেখার জন্য অনুসন্ধিৎসু, এটা কিন্তু খুব ম্যাটার করে। এবং সেক্ষেত্রে তুমি সে কতটা ইগারলি, কতটা মেন্টালি, কতটা ফিজিক্যালি, কতটা ইমোশনালি, কতটা রেডি সেই লেসনটা শেখার জন্য, এগুলো কিন্তু এর মধ্যে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কোয়েশ্চন নাম্বার 8, ব্রেন স্টর্মিং মিনস। ব্রেন স্টর্মিং বলতে কি? মাথার মধ্যে স্টর্ম হচ্ছে, ঝড় হচ্ছে। কেন হচ্ছে? অপশন এ, টু কালেক্ট অল কাইন্ডস অফ আইডিয়াস অন আ টপিক, একটা টপিকের ওপর বিভিন্ন ধরনের আইডিয়াগুলোকে কালেক্ট করা। অপশন বি, টু ডু সাম মেন্টাল এক্সারসাইজ। অপশন সি, টু মেক এফার্টস টু আন্ডারস্ট্যান্ড সামথিং, টু গিভ সাম কাইন্ড অফ স্টিমুলাস টু দি ব্রেন। সঠিক উত্তর হবে অপশন এ। একটা টপিকের উপরে তুমি কি করবে? বিভিন্ন ধরনের আইডিয়াটাকে নিয়ে আসার চেষ্টা করবে, একটা টপিককে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুমি বিচার করার চেষ্টা করবে, নতুন নতুন বিভিন্ন আইডিয়া তুমি নিয়ে আসবে সেই টপিকটার ওপরে, তাকে বলা হচ্ছে ব্রেন স্টর্মিং। অপশন এ হবে সঠিক উত্তর। Question number 8, learning a language is a matter of. Learning a language is a matter of skill, sound, theory, grammar. অবশ্যই ল্যাঙ্গুয়েজ শেখাটা হচ্ছে একটা স্কিল। আমরা জানি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 4টে স্কিলস আছে, যেগুলোকে বলা হয় লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, LSRW। সুতরাং সঠিক উত্তর হবে অপশানে স্কিল। Question number 9, mother tongue influence can be effectively minimized in the classroom by. ক্লাসরুমে মাদার টাঙ্গের যে প্রভাবটা, মাতৃভাষার যে প্রভাব, সেটা তুমি কি করে কম করবে, মিনিমাইজ করবে কি করে? অপশন এ, ইউজিং দি মাদার টাং মোর অফেন। মাতৃভাষা বারবার ব্যবহার করতে হবে, মাতৃভাষা বারবার ব্যবহার করলে তার সেটা মিনিমাইজ হচ্ছে না, সো অপশন এটা ভুল। অপশন বিতে বলা হচ্ছে গিভিং এক্সাম্পলস ফ্রম দি মাদার টাং। মাদার টাঙ্গে তুমি এক্সাম্পলস দিচ্ছ, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সি, গিভিং আ লট অফ এক্সপোজার ইন দি টার্গেট ল্যাঙ্গুয়েজ। তুমি যে ভাষাটা শেখাতে চাইছো সেই ভাষাতে বেশি করে তাকে এক্সপোজার দিতে হবে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার হবে অপশন ডি, গিভিং ইনপুটস ফ্রম দি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন এ সিম্পল গ্রেডেড ম্যানার। তুমি যে ভাষাটা শিখতে চাইছো সেই ভাষাতে তুমি কি করবে? তাকে খুব সহজ সরল ভাষায়, সহজ সরলভাবে তুমি কিছু ইনপুটস দেবে, তাকে তুমি কিছু কিছু করে শেখানোর চেষ্টা করবে, এবং সেই ভাষাটা যেটা তুমি সেই শিখতে চাইছে, ধরো ইংরেজি, এক্ষেত্রে ইংরেজি শিখতে চাইছে, তুমি তখন ইংরেজি ভাষাতে তাকে কিছু কিছু ইনপুট দেবে, তাহলে সে সেই ভাষাটা গ্র্যাস্প করতে পারবে এবং মাদার টাঙের ব্যবহারটা অনেক কম করবে। অপশন ডি হবে রাইট আনসার। Question number 10, using songs, rhymes and games in classroom would help the child to. তুমি যখন ক্লাসরুমে গান, বিভিন্ন কবিতা, বিভিন্ন গেম এগুলো ইন্ট্রোডিউস করছো, তাহলে ছাত্ররা কিসে হেল্প হবে? ওভারকাম শাইনেস, লজ্জাটা ওভারকাম করতে পারবে। ডেভেলপ কনফিডেন্স অ্যান্ড ইন্টারেস্ট, সে কনফিডেন্স পাবে, ইন্টারেস্ট গ্রো করবে। মোটিভেট টু স্পিক, কথা বলার জন্য সাহস পাবে, মোটিভেটেড হবে। অল অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর অবশ্যই অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। Question number 11, language is a tool because. ল্যাঙ্গুয়েজটাকে একটা টুল বলা হয় কারণ it is used for processing ideas, it is used for communication, used for thinking, used for conveying ideas. দেখো, টুল বলা হচ্ছে তার মানে অবশ্যই এটা আমরা কমিউনিকেশনে ব্যবহার করি, ল্যাঙ্গুয়েজটা অবশ্যই কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো সঠিক উত্তর হবে অপশন বি, ইট ইজ ইউজড ফর কমিউনিকেশন। Question number 12, a language has to be. ল্যাঙ্গুয়েজকে কি হতে হবে? ফোনেটিক্যালি কারেক্ট, গ্রামাটিক্যালি কারেক্ট, অ্যালফাবেটিক্যালি কারেক্ট, সিস্টেম্যাটিক্যালি কারেক্ট। সিস্টেম্যাটিক্যালি, অ্যালফাবেটিক্যালি এগুলো কোনো দরকার নেই। দেখো, ফোনেটিক্যালি মানে হচ্ছে শব্দের দিক থেকে কারেক্ট হবে, এটাও সঠিক নয়। রাইট আনসার হবে অপশন বি, গ্রামাটিক্যালি কারেক্ট। একটা ল্যাঙ্গুয়েজকে অবশ্যই তার ব্যাকরণগতভাবে কারেক্ট হতে হবে, সঠিক হতে হবে। তুমি যদি একটা সেন্টেন্সকে সঠিক করে কনস্ট্রাক্ট না করবে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তার যে ডিজায়ার্ড, যেটা বলতে চাইছে এক্সপ্রেশনটা, তার যে মেসেজটা, সেটা কিন্তু কনভে করতে পারবে না। সুতরাং গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে একটা ল্যাঙ্গুয়েজকে। অপশন বি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, দি বেস্ট সিকোয়েন্স ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার যে বেস্ট সিকোয়েন্সটা, অর্থাৎ যে স্কিলসগুলো আছে, যেটা আমি একটু আগে বললাম LSRW, সেই স্কিলটার সিকোয়েন্সটা কি? দেখো, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, প্রথমে লিসনিং আসবে, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং। সুতরাং সঠিক উত্তর হবে অপশন এ, LSRW। অপশন এ হবে সঠিক উত্তর, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। কোয়েশ্চন নাম্বার 14, কনস্ট্রাকটিভিজম ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ফোকাসেস। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে কনস্ট্রাকটিভিজমটা ফোকাস করে কিসের উপরে? দি ডমিনেন্ট রোল অফ দ্য টিচার ইন দি ক্লাসরুম, এনগেজিং লার্নার্স ইন এক্সপ্লোরিং নিউ নলেজ, দি রোল অফ ইমিটেশন, মেমোরাইজিং গ্রামার রুল। মেমোরাইজ করা, ইমিটেট করা, এগুলো কোনোটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, এনগেজিং লার্নার্স ইন এক্সপ্লোরিং নিউ নলেজ। অর্থাৎ
কনস্ট্রাকটিভিজম কি করছে, লার্নার নিজে কাজ করার মাধ্যমে শিখবে, নিজে কোনো কিছুর মিনিং, নিজে কোনো কিছু ডিসকভার করবে, এক্সপ্লোর করবে, অর্থাৎ সেলফ এক্সপ্লোরেশন বা সেলফ ডিসকভারি যেটা লার্নারের দিক থেকে হবে সেটি হচ্ছে কনস্ট্রাকটিভিজম। সো সঠিক উত্তর হবে অপশন বি, যেতে লার্নার নিজে নিজেই নতুন নতুন নলেজ, নতুন নতুন মিনিং এক্সপ্লোর করতে পারে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। Question number 15. Children can best learn a language when they have. বাচ্চারা খুব ভালো মতো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে যখন তাদের কি থাকে, a good textbook, a proficient language teacher, innovation, motivation. সঠিক উত্তর হবে অপশন ডি, মোটিভেশন। অবশ্যই মোটিভেশনটা খুব দরকার, না হলে একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বাচ্চা কিন্তু কখনোই শিখতে পারবে না, তার ইন্টারেস্টটা ল্যাক করবে। সঠিক উত্তর হবে অপশন ডি, মোটিভেশন। Next question. Read the passage and answer the following questions. Ernest Rutherford was the son of a Scot immigrant to New Zealand. নিউজিল্যান্ডে আসা একজন ইমিগ্রান্টের ছেলে আর্নেস্ট রাদারফোর্ড। His parents had 12 children. তার বাবা মায়ের 12টি বাচ্চা ছিল, of whom Ernest was the fourth. এবং আর্নেস্ট ছিল তাদের চতুর্থ সন্তান, ফোর্থ সন্তান। His education was in a state primary school from which children at the age of 13 could get grants of scholarships to secondary schools and to the universities. তার পড়াশোনা হয়েছিল স্টেট প্রাইমারি স্কুলে, রাজ্য সরকারের প্রাইমারি স্কুলে, যেখান থেকে বাচ্চারা অ্যাট দি এজ অফ 13 বছর বয়সে স্কলারশিপের জন্য খুব ভালো টাকা পেত এবং তারা সেকেন্ডারি স্কুলে ভর্তি হতো, অ্যান্ড টু দি ইউনিভার্সিটিস, এবং সেখান থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারত। রাদারফোর্ড হ্যাড নো ইন্টেনশন অফ ফলোইং অ্যান একাডেমিক ক্যারিয়ার, কিন্তু রাদারফোর্ডের সেরকম কোনো ইন্টারেস্ট ছিলই না যে সে এইরকম একাডেমিক ক্যারিয়ার তৈরি করবে, সেদিকে ঝুঁকবে। হি ওয়াজ নো বুক ওয়ার্ম, তিনি কিন্তু বইয়ের পোকা ছিলেন না। বইয়ের পোকা ছিলেন না মানে তিনি প্রচণ্ড পরিমাণে বই পড়তেন না, পাগলের মতো বই পড়া সেরকম ছিলেন না। হি ওয়াজ গুড ইন এনি রাফ অ্যান্ড টাম্বল গেম অ্যান্ড আ কিন ফুটবল প্লেয়ার, তিনি খেলাধুলাতে খুব ভালো ছিলেন, মারামারি করতে খুব ভালোবাসতেন এবং তিনি ফুটবল প্রচণ্ড ভালো খেলতেন। বাট হি ওয়াজ গুড অ্যাট ল্যাটিন, কিন্তু ল্যাটিন ভাষাতেও খুব পারদর্শী ছিলেন। অ্যান্ড হি হ্যাজ এ প্যাশন ফর মিউজিক, এবং তার সঙ্গীতের প্রতি কিন্তু একটা প্যাশন ছিল। অ্যান্ড আ মেকানিক্যাল বেন্ট অফ মাইন্ড, এবং মেকানিক্যাল বেন্ট অফ মাইন্ড মানে তিনি যে মেশিনারি আছে, যন্ত্রপাতি আছে, বিজ্ঞান আছে, সেগুলো নিয়ে কিন্তু তার খুব কাজ করতে ভালোবাসত। At Nelson College, a state boarding school, he was an outstanding pupil. He sat for a scholarship to Canterbury College, and this was because his masters expected it of him and he won it. তিনি যখন নেলসন কলেজ, এখানে একটা বোর্ডিং স্কুল, সেই নেলসন কলেজ নামে বোর্ডিং স্কুলে পড়াশোনা করতেন এবং তিনি সেখানে যথেষ্ট আউটস্ট্যান্ডিং একজন স্টুডেন্ট ছিলেন, এবং তিনি তার টিচাররা তার কাছ থেকে যে এক্সপেকটেশন রেখেছে সেই জন্য তিনি এই স্কলারশিপের পরীক্ষার জন্য বসেছিলেন এবং তিনি কিন্তু সেই স্কলারশিপটা পেয়েও ছিলেন ক্যান্টারবারি কলেজে পড়ার। There, Rutherford as a student was fascinated by Hudd's work on radio waves. যখন তিনি ক্যান্টারবেরি কলেজে গেলেন তখন সেখানে গিয়ে একজন স্টুডেন্ট হিসাবে বিজ্ঞানী হার্টসের যে কাজ রেডিও ওয়েভস, রেডিও তরঙ্গ, সেটা নিয়ে তিনি কিন্তু খুব ফ্যাসিনেটেড হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। অ্যান্ড হি বিগ্যান টু কন্ডাক্ট হিজ ওন এক্সপেরিমেন্টস ইন দি ক্লোক রুম অফ দি কলেজ, এবং তিনি কলেজের যে ক্লোক রুম, যেখানে জামা কাপড় রাখা হয়ে থাকে, সেই ক্লোক রুমে তিনি কি করলেন, তার নিজের পরীক্ষা নিরীক্ষাগুলো করতে থাকলেন। where the students hung their gowns, যেখানে স্টুডেন্টরা তাদের গাউনগুলোকে ঝুলিয়ে রাখতো, সেই ক্লোক রুমে গিয়ে তিনি সেখানে তার পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। এবং এভাবেই রাদারফোর্ড তার যে এক্সপেরিমেন্টস, তার যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস, সেটা কিন্তু শুরু করলেন সেই কলেজের ক্লোক রুমে। কোয়েশ্চন নাম্বার 16, রাদারফোর্ড হ্যাজ আ প্যাশন ফর, রাদারফোর্ডের প্যাশন কিসে ছিল? বুকস, ল্যাঙ্গুয়েজ, মিউজিক, সায়েন্স। সঠিক উত্তর হবে অপশন সি, মিউজিক, সঙ্গীতে ছিল তার প্যাশন। কোয়েশ্চন নাম্বার 17, দি ফ্রেজ বুকওয়ার্ম মিনস, বুকওয়ার্ম বলতে কি বোঝানো হয়? বইয়ের পোকা। ইন্টেলেকচুয়াল, স্কলার, থিঙ্কার, আ পার্সন আনইউজুয়ালি ডিভোটেড টু রিডিং অ্যান্ড স্টাডি, একজন মানুষ অস্বাভাবিক রকমভাবে শুধু পড়াশোনা করেন এবং পড়াশোনা করেন, বই পড়েন। সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 18, দ্য ফ্রেজ মেকানিক্যাল বেন্ড সাজেস্ট দ্যাট রাদারফোর্ড, এই যে রাদারফোর্ডের ছিল মেকানিক্যাল বেন্ড, তার মনটা যে মেকানিক্যাল বেন্ড ছিল, তার মন সবসময় মেকানিক্যাল জিনিসের দিকে বা বলতে পারো মেশিনারির দিকে সবসময় ঝোঁক থাকতো, এটার অর্থ কি? ওয়াজ কোয়াইট মেকানিক্যাল, ওয়াজ ডিভয়েড অফ হিউম্যান ওয়ার্মথ, ইমোশন, ফিলিং, ইন্টেলিজেন্স, মানুষের যে উষ্ণতা থাকে, তার যে ইমোশন, তার যে ফিলিংস, সেগুলো কোনো কিছু তার মধ্যে ছিল না, পুরো একটা মেকানিক্যাল মানুষ ছিলেন। ডিড থিংস অ্যান্ড লিভড অ্যাজ থটলেসলি অ্যাজ এ মেশিন, হ্যাড অ্যান অ্যাপটিটিউড ফর দি সায়েন্স অফ মেশিনারি, মেশিনারি কি করে তৈরি করা হয়, এই যে বিজ্ঞান, সেটা নিয়ে তার খুব ঝোঁক ছিল। সঠিক উত্তর অবশ্যই অপশন ডি।
কোয়েশ্চন নাম্বার 19, রাদারফোর্ড স্যাট ফর আ স্কলারশিপ টেস্ট বিকজ রাদারফোর্ড স্কলারশিপের পরীক্ষার জন্য বসেছিলেন কারণ he was an outstanding student, he was a bookworm, he thought of following an academic career, his masters wanted him to do that. সঠিক উত্তর অপশন ডি, তার যে টিচাররা তারা চেয়েছিলেন রাদারফোর্ড স্কলারশিপের পরীক্ষাটায় বসুক, সো তিনি পরীক্ষায় বসেছিলেন এবং স্কলারশিপ পেয়েছিলেন। সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 20. Identify the correct statement. Rutherford was an abnormal child. Rutherford was an outstanding pupil and a keen football player. Rutherford was more interested in art and painting, was passionate about an academic career. সঠিক উত্তর হবে অপশন বি, রাদারফোর্ড একজন অবশ্যই আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট ছিলেন এবং একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিলেন, খুব বিচক্ষণ ফুটবল প্লেয়ার ছিলেন। সঠিক উত্তর হবে অপশন বি। এরপরে আবার একটি প্যাসেজ এবং সেটা পরে তোমাদেরকে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। The more we become acquainted with its details, the more astonishing does the scene presented by a community of bees appears. একটা মৌমাছিদের যে কমিউনিটি, তাদের যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের যে একটা দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু যত বেশি তুমি ডিটেলিং করবে, যত বেশি তুমি খুঁটিয়ে খুঁটিয়ে জানবে, তত বেশি তাদের প্রতি তুমি আরও আকৃষ্ট হবে, আরও মুগ্ধ হবে, অবাক হবে। ইচ হাইভ ইজ এ কমনওয়েলথ অফ হুইচ দ্য কুইন ইজ নমিনালি দ্য হেড। প্রত্যেকটি যে মৌচাক রয়েছে সেই মৌচাকগুলোর গঠন কিন্তু কমনওয়েলথের মতো, যেখানে সাধারণত একজন রানী থাকেন যিনি অবশ্যই নামমাত্র কিন্তু হেড হন, নমিনালি দ্য হেড, রিসিভিং দ্য গ্রেটেস্ট অনার, অবশ্যই সব থেকে বড় সম্মান তিনি পাচ্ছেন, অ্যান্ড কেয়ার ফ্রম হার ইন্ডাস্ট্রিয়াস সাবজেক্টস। এবং রানীর যারা প্রজারা রয়েছেন ইন্ডাস্ট্রিয়াস, তারা কিন্তু প্রচণ্ড কর্মঠ হয়, কর্মঠ প্রত্যেকটা প্রাণী, কর্মঠ প্রত্যেকটা যে মৌমাছি রয়েছে মৌচাকে, তারা সবাই কিন্তু রানীকে যথেষ্ট সম্মান দেন, যথেষ্ট কেয়ার করেন। এবং রানী যদিও সেখানে কিন্তু নামমাত্র একজন রানী, তিনি প্রধান সেখানকার। With a greater wisdom than can be claimed by men, these creatures allow no disputes about the succession to the thrones to induce them to injure each other, but they require the parties themselves individually to settle the quarrel between each other without prolonged interference with the duties of hive. বলা হচ্ছে উইথ এ গ্রেটার উইজডম, তাদের কিন্তু যথেষ্ট জ্ঞান রয়েছে, উইজডম রয়েছে, যেটা মানুষের মধ্যে নেই। এবং এই ধরনের প্রাণীরা, এই যে মৌমাছিগুলো, তারা কি করে, নো ডিসপিউট, তাদের মধ্যে কোনো বিবাদ হয় না যখন তারা সিংহাসনে বসার কথা আসে, সিংহাসনে কে সাকসেশন করবে, কে সিংহাসন উত্তরাধিকারী, সেটা নিয়ে কি তাদের মধ্যে কোনো রকম কোনো আমরা ইনজিওর দেখতে পাই না, একে অপরকে আহত করে না, মারামারি করে না। কিন্তু তারা কি করে, তারা দে রিকোয়ার দি পার্টিজ দেমসেলস ইন্ডিভিজুয়ালি, তারা প্রত্যেকটা পার্টিকে ইন্ডিভিজুয়ালি ডাকেন ব্যাপারটা সেটেল করার জন্য, যাতে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি না হয়, এবং এখানে উইদাউট প্রলংড ইন্টারফারেন্স উইথ দি ডিউটিস অফ হাইভ, এবং যাতে এইসব ঝগড়াঝাটি অশান্তির মধ্যে তাদের যে মৌচাকের প্রতি যে ডিউটি, কর্তব্য, সেটা যেন কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়। Indeed, they may be said with truth to have adopted the advice. অবশ্যই তারা হয়তো এই উপদেশটা ফলো করেছে, let those who make the quarrel be the only ones to fight. যারা ঝগড়া করে, যারা quarrel করে, be the only ones to fight, তারাই কিন্তু মারামারি করে। অর্থাৎ let those who make the quarrel be the only ones to fight, যারা ঝগড়া করে তারাই কিন্তু মারামারি করে। তাই জন্য এই মৌমাছিগুলো কখনোই ঝগড়াঝাটি অশান্তিতে যায় না, তারা কিন্তু নিজেদের মতো সুন্দর করে কমনওয়েলথ সিস্টেমটাকে চালাচ্ছে এবং নিজেদের কাজগুলো করছে। Only one queen is permitted to hold office in the community at a time. একই সঙ্গে শুধুমাত্র একজন কুইনই থাকতে পারবে যিনি অফিস সামলাবেন। But while her claims are undisputed, she is treated with singular respect and affection. কিন্তু তার যখন দাবিটা আনডিসপিউটেড হয়, যখন কোনো রকম বাধাপ্রাপ্ত না হয় বা কোনো রকম তার মধ্যে তুমি বলতে পারো যে বিবাদ নেই, ঝগড়া অশান্তি নেই, তখন কিন্তু তাকে সমস্ত যে রেসপেক্ট, সম্মান, সমস্ত যে ভালোবাসা, সব কিছু তাকে দেওয়া হয়। Indeed, her presence and the prospect of a future generation appear the chief motives of the insects to extract themselves. এবং অন্যান্য পতঙ্গরা, এদের এই যে গ্রুপটা রয়েছে কমিউনিটি, সেখান থেকে তারা চলে যাচ্ছে, অফিসে তারা হোল্ড করছে না, সমস্ত অফিসের দায়িত্ব রানী মৌমাছিকে দিচ্ছে, কারণ রানী মৌমাছি তার প্রেজেন্সে, তার যে উপস্থিতি, তার মাধ্যমে ভবিষ্যতে যে ফিউচার জেনারেশন, সেটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এটা হচ্ছে মেন মোটিভ, এবং সেই জন্য কিন্তু অফ দি ইনসেক্টস টু এক্সট্র্যাক্ট দেমসেলস, তারা নিজেদেরকে এই অফিস থেকে সরিয়ে নেয় যাতে রানী মৌমাছি পুরোপুরি রাজত্ব করতে পারে। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো করব। কোয়েশ্চন নাম্বার 21, the writer's observation that the bees settle the quarrel between each other without prolonged interference with the duties of the hive suggests that he or she,
তারা যে কোনো রকম ঝগড়াঝাটি করে না, ঝগড়াঝাটি করে নিজেদের মধ্যে মিটিয়ে নেয় এবং তারা অনেক বেশি দিন পর্যন্ত ডিউটিকে অবহেলা করে না, এটা কি বোঝাচ্ছে? এখানে রাইটার কি বোঝানোর চেষ্টা করছে? হি ইজ পয়েন্টিং আ বি ক্যারেক্টার, অবজার্ভিং দ্য ট্রেটস অফ ওয়ার্কার বিজ, অ্যাপ্রিসিয়েটিং দি কুইন বি, কন্ডেমনিং দি বিহেভিয়ার অফ ইল টেম্পার্ড হিউম্যান বিংস। তিনি অবশ্যই আমাদের যে বাজে মেজাজ, ইল টেম্পার যে মানুষজন রয়েছে তাদের যে বিহেভিয়ার, ব্যবহারটা, সেটা কিন্তু কন্ডেমনিং, খুবই নিন্দার যোগ্য। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। যেখানে মৌমাছিরা এত অর্গানাইজড হিসাবে একটা কমনওয়েলথকে মেনটেন করছে, সেখানে মানুষ কিন্তু সেটা করতে পারছে না, তাই সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 22. The prospect of a future generation suggests that the writer is dash in or has outlook. এই যে future generation এর prospect, ambivalent, nationalistic, sympathetic, appreciative. সঠিক উত্তর হবে অপশন বি, ন্যাশনালিস্টিক। অবশ্যই ফিউচার জেনারেশন তারা কিন্তু মৌমাছিদের যে কমিউনিটি সেটাকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এটা হচ্ছে ন্যাশনালিস্টিক অর্থাৎ জাতীয়তাবাদী। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23, ইচ হাইভ ইজ এ কমনওয়েলথ মিনস দ্য হাইভ ইজ। প্রত্যেকটা হাইভ হচ্ছে, মৌচাক হচ্ছে কমনওয়েলথ, এটার মানে ওভারক্রাউডেড, হ্যাজ আ কুইন, সেলফ গভর্নিং, উইদাউট আ লিডার। সঠিক উত্তর হবে অপশন সি, সেলফ গভর্নিং। অর্থাৎ প্রত্যেকটা হাইভ কমনওয়েলথ মানে তাদের কিন্তু নিজেদের নিজস্ব একটা শাসন রয়েছে এবং তারা নিজেদেরকে নিজেরা শাসন করছে। অর্থাৎ একজন রানী রয়েছে যিনি নমিনালি রানী, এবং তারা নিজেদের আইনটা নিজেরা তৈরি করছে একটা কমনওয়েলথের মতো, তাতে একটা সিঙ্গেল গভর্নমেন্ট রয়েছে এবং সেই দেখাশোনা করছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, সেলফ গভর্নমেন্ট। কোয়েশ্চন নাম্বার 24, দি পার্টিজ ইন দিস কনটেক্সট মিনস। পার্টিজ বলতে কি বোঝানো হচ্ছে? পার্টিসিপেন্টস, পলিটিক্যাল অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়ালস, বিজ। সঠিক উত্তর হবে অপশন বি, পার্টিসিপেন্টস। অর্থাৎ পার্টিস বলতে এখানে কিন্তু যারা প্রতিযোগী আছে, পার্টিসিপেন্টস, তাদের কথা বলা হচ্ছে, যারা কখনোই কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া করছে না, তারা বিষয়টা নিজেদের মধ্যে মিটিয়ে নিচ্ছেন। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 25, সিনোনিম অফ রেভারি। রেভারি কথাটা সিনোনিম কি হবে? ডিটারমিনেশন, ডে ড্রিম, রিয়ালিটি, রিয়ালাইজেশন। সঠিক উত্তর হবে অপশন বি, ডে ড্রিম, দিবা স্বপ্ন। কোয়েশ্চন নাম্বার 26, শি ইজ আ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। এই ফেয়ার ওয়েদার ফ্রেন্ড ইডিয়ামটির অর্থ কি? আ গুড ফ্রেন্ড, আ ফ্রেন্ড হু মিটস ডিফিকাল্টিজ কামলি, আ ফ্রেন্ড হু ডেজার্টস ইউ ইন ডিফিকাল্টিজ, আ ফেভারেবল ফ্রেন্ড। সঠিক উত্তর অপশন সি, আ ফ্রেন্ড একজন বন্ধু, হু ডেজার্টস ইউ যে তোমাকে ছেড়ে চলে যায়, ইন ডিফিকাল্টিজ বিপদের মধ্যে পড়ে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 27, অ্যানিমালস উইচ লিভ ইন ওয়াটার। যে সমস্ত প্রাণীরা জলে বসবাস করে তাদেরকে কি বলে? ওয়াইল্ড, ডোমেস্টিক, অ্যাকোয়াটিক, ব্যারেন। সঠিক উত্তর অপশন সি, অ্যাকোয়াটিক। কোয়েশ্চন নাম্বার 28, চুজ দি কারেক্ট প্রিফিক্স। কম্প্রিহেন্সিবল। কম্প্রিহেন্সিবলের সাথে তুমি কোন প্রিফিক্স বসাবে? আন, নন, ইন, ডিস। সঠিক উত্তর অপশন সি, ইনকম্প্রিহেন্সিবল, যেটা বুঝতে পারা যায় না। কোয়েশ্চন নাম্বার 29, টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ অফ, অ্যাবাউট, ওভার, ফর। সঠিক উত্তর অবশ্যই অপশন এ, টেক কেয়ার অফ ইউর হেলথ। কোয়েশ্চন নাম্বার 30, দ্য বয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট লিডার ড্যাশ রান অ্যাওয়ে। দেখো, যখন দুটো সাবজেক্ট আছে, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, এবং সেটা অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, টুগেদার, টুগেদার উইথ যুক্ত থাকে, তখন প্রথমে যে সাবজেক্টটা থাকে সেটা দিয়েই কিন্তু ভার্বটা ডিসাইড হয়। এখানে দেখো বয়েজ আছে প্লুরাল, তাহলে হ্যাজ হবে, ওয়াজ হবে, আর হবে, হ্যাভ হবে। সঠিক উত্তর হবে অপশন ডি, হ্যাভ রান হবে। কারণ বয়েজ হচ্ছে প্লুরাল, তাই সেটা অনুযায়ী এখানে কিন্তু হ্যাভ ভার্ব বসবে। দ্য বয়েজ অ্যাজ ওয়েল দ্য লিডার হ্যাভ রান অ্যাওয়ে। অপশন ডি হবে সঠিক উত্তর। সো আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি কোনো কোয়েশ্চেনের আনসার নিয়ে তোমাদের ডাউট থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। প্রতিটি প্রশ্নের এক্সপ্লেনেশন কীরকম লাগছে, বুঝতে পারছো কিনা, বুঝতে কোথাও অসুবিধা হলে সেটাও আমাকে তোমরা জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।